বলেন। একদম ওপর থেকে শুরু করি। প্রথম যে স্তরটা আমরা পাচ্ছি সেটা হলো উপন্যাসের পটভূমি। এমন একটা জগৎ যে একটা বিলকে ঘিরে বেঁচে আছে, নিঃশ্বাস নিচ্ছে। এই জগৎটার হৃৎপিণ্ড হল কাতলাহার বিল। বগুড়া জেলার এই বিলটা কিন্তু শুধু একটা জলাশয় না, একদমই না। এটা গিরিরডাঙ্গা, নিজগিরির ডাঙ্গার মতো গ্রামগুলোর জীবন মরণের কেন্দ্র। বলতে পারেন এই বিলটা নিজেই উপন্যাসের একটা চলজান্ত চরিত্র। এর জলের নিচে ঘুমিয়ে আছে কত কিংবদন্তি, কত মিথ, আর ওপরে ভাসছে সাধারণ মানুষের প্রতিদিনের জীবন সংগ্রাম। এই মানুষগুলোর জীবন, তাদের গল্প, তাদের ভবিষ্যৎ সবকিছুই যেন এই বিলের পানিতে ছায়া ফেলে। আচ্ছা, উপরের স্তরটা তো দেখলাম। এবার আরেকটু গভীরে খোঁড়া যাক, চলুন। মাটির ঠিক নিচেই যে স্তরটা আমরা পাচ্ছি সেটা হলো ইতিহাস। আর কিসের ইতিহাস? সেই সময়ের উত্তাল রাজনৈতিক পরিস্থিতির, মানে ১৯৪০-এর দশকের কথা বলছি। একটা বিশাল ঝড় যা ওই শান্ত বিলপাড়ের জীবনে এসে সজোরে আছড়ে পড়েছিল। এই ঝড়টা কিন্তু একা আসেনি, দেখুন। এখানে যেন কয়েকটা ঐতিহাসিক স্রোত একসাথে এসে মিশে গেছে। একদিকে কৃষকদের ফসলের ন্যায্য ভাগের জন্য তেভাগা আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে, অন্যদিকে ঘনিয়ে আসছে ৪৭-এর দেশভাগের বিপর্যয়। কিন্তু ইলিয়াসের লেখার সবচেয়ে বড় জাদুটা কি জানেন? তিনি এই বিশাল বিশাল ঘটনাগুলোকে কোনো বড় নেতার দৃষ্টিকোণ থেকে দেখাননি। না, তিনি দেখিয়েছেন ওই বিলপাড়ের সাধারণ মাঝি, জেলে, কৃষকের চোখ দিয়ে। দেখিয়েছেন যে ইতিহাসের বিশাল স্রোতে সাধারণ মানুষগুলো কিভাবে ভেসে যায়, কিভাবে টিকে থাকার লড়াই করে। চলুন আমাদের খনন কাজ আরও গভীরে নিয়ে যায়। বর্তমানের স্তর পেরিয়ে আমরা এখন এমন একটা জায়গায় এসেছি যেখানে মিশে আছে পুরনো দিনের কিংবদন্তি, লোককথা, এমন সব গল্প যা এই অঞ্চলের বাতাসে যেন এখনও ভেসে বেড়ায়। আর এই গল্পগুলোই যেন এক প্রেতাত্মার মতো উপন্যাসের চরিত্রদের তাড়া করে ফেরে। এই যে প্রেতাত্মার কথা বললাম, এটা আসলে এই অঞ্চলের সম্মিলিত স্মৃতি। যেমন ধরুন অষ্টাদশ শতকের ফকির সন্ন্যাসী বিদ্রোহের কথা। এটা কিন্তু বইতে পড়া কোনো শুকনো ইতিহাস নয়, একদমই নয়। এই ইতিহাসটা এখানকার মানুষের কাছে বেঁচে আছে, তাদের মুখে মুখে ফেরা গল্পে, গানে, এমনকি স্বপ্নেও। আর এই স্মৃতিটা, এই সম্মিলিত অতীতটাই তমিজের বাপের মতো চরিত্রদের শক্তি যোগায়। তাদের বর্তমানের যে লড়াই, মানে জমির জন্য, পরিচয়ের জন্য যে লড়াই, সেই লড়াইটা আসলে অতীতের ওই বিদ্রোহের সাথে এক সুতোয় বাধা পড়ে যায়। তো আমরা খুঁড়তে খুঁড়তে একেবারে উপন্যাসের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছি, একদম কোরে। আর এখানে এসে আমরা দেখব সেই আসল জাদুটা, কিভাবে আখতারুজ্জামান ইলিয়াস এই আলাদা আলাদা স্তরগুলোকে, মানে একদিকে মিথ, কিংবদন্তি, আরেকদিকে ইতিহাস, আর তার উপরে নিঘকালের কঠিন বাস্তবতা, সব কিছুকে একসাথে গেঁথেছেন। এমনভাবে গেঁথেছেন যে একটাকে আরেকটা থেকে আলাদা করাই যায় না। এখন প্রশ্ন হল, এই কাজটা তিনি করলেন কিভাবে? এই যে এত জটিল একটা বুনন, এটা তিনি সম্ভব করলেন কোন উপায়ে? কিভাবে একটা পুরনো লোককথা আর তেভাগা আন্দোলনের মতো একটা রাজনীতিক বাস্তবতা একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে? এই প্রশ্নের উত্তরটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে খোয়াবনামার কালজয়ী হয়ে ওঠার আসল রহস্য। এর একটা চমৎকার উত্তর দিয়েছেন আরেকজন প্রখ্যাত কথা সাহিত্যিক শওকাত আলী। তিনি বলছেন, এ রচনা আলাদা, যতখানি না বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে বুঝবার, তার চাইতে অনেক বেশি সরাসরি উপলব্ধি করার। কি অসাধারণ একটা কথা, তাই না? মানে তিনি বলতে চাইছেন, খোয়াবনামা শুধু মাথা দিয়ে বা বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করার জিনিস না। এটাকে বুঝতে হলে একে অনুভব করতে হবে, একেবারে হৃদয় দিয়ে, নিজের সমস্ত ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে হবে। শওকত আলীর এই কথাটা যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে ইলিয়াসের আসল কৌশলটা বোঝা যায়। তিনি কি করেছেন? তিনি প্রকৃতি, মানুষ আর ইতিহাসকে এমনভাবে মিশিয়ে দিয়েছেন যে এদেরকে আর আলাদা করা যায় না। ধরুন বিলের পানিতে কচুরিপানার ভেসে যাওয়া, বা একটা শোল মাছের লাফ দেওয়া, অথবা একটা অচেনা পাখির ডাক। এই খুব সাধারণ প্রাকৃতিক ঘটনাগুলো তেভাগা আন্দোলন বা দেশভাগের মতো বড় বড় ঐতিহাসিক ঘটনার অংশ হয়ে ওঠে। ইলিয়াসের জগতে রাজনৈতিক স্লোগান আর বিলের জলের কুলকুল শব্দ, এগুলো আলাদা কিছু নয়, দুটোই মিলেমিশে একাকার হয়ে যায়। আর এটাই হলো খোয়াবনামার মূল শক্তি। আমাদের খনন কাজ তো প্রায় শেষের দিকে, আমরা উপন্যাসের এক্কেবারে গভীরে পৌঁছে গেছি। কিন্তু শেষ করার আগে চলুন দেখি এই অসাধারণ উপন্যাসটার নিজের জন্মকাহিনীটা কেমন ছিল। কারণ বিশ্বাস করুন, এর প্রকাশের ইতিহাসটাও কিন্তু এর ভেতরের গল্পের মতোই নাটকীয়তায় ভরা।
ভাবতে পারেন ১৯৯৪ সালে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় যখন এটা কিস্তিতে বেরোচ্ছে তখন হঠাৎ করেই রাজনৈতিক কারণে এর প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। মাঝপথে থেমে যায় এই মহাকাব্য। কিন্তু সত্যি তো আর চাপা থাকে না, তাই না? শেষ পর্যন্ত ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে এটা একটা সম্পূর্ণ বই হিসেবে প্রকাশিত হয়, আর প্রকাশের সাথে সাথেই বাংলা সাহিত্যে একটা নতুন ইতিহাস তৈরি করে। আর সেই ইতিহাসে প্রমাণ হল এই সংখ্যাটা ২। প্রকাশের বছরে মানে সেই ১৯৯৬ সালেই খোয়াবনামা দুটো বিশাল সম্মানজনক পুরস্কার পায়। একটা হলো সাদাত আলী আখান সাহিত্য পুরস্কার আর অন্যটা হলো আনন্দ পুরস্কার। এই মহৎ সৃষ্টির জন্য এটা ছিল এক কথায় এক যোগ্য সম্মান। তো আমাদের এই আলোচনা শেষ করার আগে এই শেষ প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। যখন কোনো জায়গার কোনো ভূখণ্ডের স্বপ্নকে অক্ষরে বেঁধে ফেলা হয় তখন আসলে কি ঘটে? খোয়াবনামা আমাদের ঠিক এটাই দেখিয়ে দেয়। দেখায় যে সাহিত্য যখন একটা মাটির আর তার মানুষের স্বপ্ন, কষ্ট আর লড়াইকে নিজের মধ্যে ধারণ করে তখন সেটার বেরো একটা বই থাকে না, সেটা হয়ে ওঠে ওই গোটা জনপদের আত্মা। আর খোয়াবনামা নিজেই এর সবচেয়ে বড় প্রমাণ।